সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আজকে ক্লাস নিব প্রকল্প ব্যবস্থাপনা এই কোর্সের 12 নম্বর ক্লাস, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক শিডিউলকৃত বা নির্ধারিত যে 12টা ক্লাস নিতে হবে, সেই হিসাবে আজকে আমি তোমার হাতে শেষ ক্লাস নিচ্ছি। এই জন্য তোমাদেরকে শুরুতেই ধন্যবাদ দিই, কারণ তোমরা এর পূর্বে অনেক আগ্রহ নিয়ে সময় দিয়ে আমার অন্যান্য 11টা ক্লাস করেছো। আমি জানি না যে তোমাদের উপকার হয়েছে কিনা, তবে আমি বিশ্বাস করি এই ক্লাসগুলো নেওয়ার ফলে যদি কিছু স্টুডেন্ট উপকৃত হয়, তাহলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এই আয়োজন সার্থক বলে আমি মনে করব। সেই সাথে তাদের একজন সদস্য হিসাবে আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি। যাই হোক, আমি আমার আজকে সর্বশেষ অর্থাৎ 12 নম্বর ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 8 অর্থাৎ মনিটরিং, ভ্যালুয়েশন অ্যান্ড টার্মিনেশন অফ প্রজেক্ট অর্থাৎ প্রকল্প পরিবীক্ষণ, মূল্যায়ন এবং সমাপ্তকরণ, এই বিষয়গুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। এখন দেখো, আমাদের এখানে শুরুতে যেটা দেখতে হবে সেটা হলো প্রকল্প পরিবীক্ষণের ধারণা। প্রকল্প পরিবীক্ষণ বা মনিটরিং। মনিটরিং হলো, আমরা এই বিষয়টার সাথে আমরা সবাই জানি, মনিটরিং মানে আসলে দেখাশোনা করা, পর্যবেক্ষণ করা, প্রদর্শন করা এবং কোনো ভুল ত্রুটি হলে সেই ভুল ত্রুটির ঊর্ধ্বতনের নিকট এটা পৌঁছে দেওয়া। সেই হিসাবে যদি আমরা প্রকল্প পরিবীক্ষণের ধারণা আমরা এখন গ্রহণ করি বা নিই, সেটা হলো প্রকল্প চলাকালীন পূর্ব নির্ধারিত পরিকল্পনা, আদর্শমান এবং অনুমোদিত বাজেটের মধ্যে কার্যাবলী সম্পাদিত হচ্ছে কিনা ইত্যাদি পর্যালোচনা করে সুপারিশমালা সহ কর্তৃপক্ষের নিকট এটার উপস্থাপন করাকে বলা হবে প্রকল্প পরিবীক্ষণ। অর্থাৎ পরিবীক্ষণের মূল কনসেপ্টটা হলো এখানে পরিকল্পনা এবং আদর্শ মানের সাথে এবং অনুমোদিত বাজেটের মধ্যে কার্যাবলী সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যালোচনা করা এবং সুপারিশ সহ কর্তৃপক্ষের নিকট এটাকে উপস্থাপন করা। এরপরে দেখা যাক প্রকল্প পরিবীক্ষণের উদ্দেশ্য বা গুরুত্ব, অবজেক্টিভ অর ইম্পর্টেন্স অফ প্রজেক্ট মনিটরিং। প্রথমে যেটা আছে প্রকল্প বাস্তবায়ন। প্রকল্প মনিটরিং এর প্রথম যে উদ্দেশ্য সেটা হলো প্রকল্প বাস্তবায়ন করা। কারণটা হলো যে আমরা প্রকল্প মনিটরিং বলি, প্রকল্প নিয়ন্ত্রণ বলি, প্রকল্পের পরিকল্পনা বলি, প্রত্যেকটার উদ্দেশ্য কিন্তু একই, এই প্রকল্পটাকে বাস্তবায়ন করা যাতে যায়। এখানে হয় কি, অর্থাৎ প্রকল্প পরিবীক্ষণের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বলা হয় এবং তারা তখন করে কি, এগুলোর সংশোধনের ব্যবস্থা গ্রহণ করে, ফলে প্রকল্প বাস্তবায়ন অতি দ্রুত হয়। নাম্বার 2, প্রকল্প বাস্তবায়নের সীমাবদ্ধতা চিহ্নিতকরণ ও সমাধান। প্রকল্প বাস্তবায়নের যদি কোনো সীমাবদ্ধতা থাকে, সেটা হতে পারে আর্থিক সীমাবদ্ধতা, হতে পারে মানব সম্পদ সীমাবদ্ধতা এবং হতে পারে অন্য যে কোনো বস্তুগত সীমাবদ্ধতা বা কৌশলগত সীমাবদ্ধতা যেভাবেই হোক না কেন, সেগুলোকে চিহ্নিতকরণ করা হয় এবং সেগুলোকে সমাধান করার জন্য প্রকল্প পরিবীক্ষণের উদ্দেশ্য। নাম্বার 3, তথ্য সংগ্রহ। তথ্য প্রকল্প পরিবীক্ষণের মাধ্যমে বাস্তব উপস্থিত হয়ে এর মানে আমাদের বাহ্যিক এবং আমাদের অভ্যন্তরীণ নানান তথ্য সংগ্রহ করা হয় এবং এই তথ্য ঊর্ধ্বতনের কাছে দেওয়া হয়। নাম্বার 4, সার্বিক পর্যালোচনা, কম্প্রিহেনসিভ রিভিউ। অর্থাৎ প্রকল্প পরিবীক্ষণের মাধ্যমে সামগ্রিক প্রকল্পটাকে একেবারে ব্যাপক আকারে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয় এবং এই পর্যালোচনা করার মাধ্যমে এর সমস্যা বা অসুবিধা সমূহ এটা চিহ্নিত করে সেটাকে সমাধান করার জন্য কি করা যায়, এই ধরনের সুপারিশ দিয়ে ঊর্ধ্বতন নিকট এটা প্রদান করা হয়। নাম্বার 5, বাজেট অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন। বাজেট অনুযায়ী প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কিনা সেই বিষয়টাকে দেখাশোনা করার জন্য প্রকল্প পরিবীক্ষণ অর্থাৎ প্রজেক্ট মনিটরিং করা হয়। নাম্বার 6, সম্পদের সঠিক ব্যবহার।
আমরা জানি যে কোনো প্রকল্প হোক বা যে কোনো উদ্দেশ্য হোক বা যে কোনো পরিকল্পনা হোক, এটা বাস্তবায়ন করার জন্য সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। আর প্রকল্প মনিটরিং এর মাধ্যমে এই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার একটা প্রয়াস চালানো হয়। নাম্বার 7, সময়ের সদ্ব্যবহার। শুধুমাত্র সম্পদের সদ্ব্যবহার করলেই হবে না, সম্পদের সাথে সাথে সময়েরও সদ্ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রকল্পের প্রত্যেকটা কাজ সঠিক সময়ে শুরু এবং সঠিক সময়ে শেষ হচ্ছে কি না সেই বিষয়টা দেখার জন্য প্রজেক্ট মনিটরিং অত্যন্ত জরুরি। সর্বশেষ নাম্বার 8 আমরা যেটা আলাপ করবো সেটা সমন্বয় সাধন। অর্থাৎ প্রকল্প আমরা জানি প্রকল্প কোনো একটি মাত্র কাজের সমষ্টি না, একটা প্রকল্পে একাধিক কাজ, বহু কাজ এখানে সম্পাদন করা হয়। প্রত্যেকটা কাজের মধ্যে সঠিকভাবে সমন্বয় সাধন করা হচ্ছে কি না, যদি না হয় যে সমস্যাটা কি এবং সেই সমস্যার সমাধানের উপায় কি, এই বিস্তারিত বিষয়গুলো মনিটরিং এর মাধ্যমে সঠিকভাবে চিহ্নিত করে এবং সুপারিশ সহ ঊর্ধ্বতনের নিকট এটা উপস্থাপন করা হয়। এখন আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হলো প্রকল্প পরিবীক্ষণের বৈশিষ্ট্য। আর প্রকল্প পরিবীক্ষণের বৈশিষ্ট্য, মানে এই বৈশিষ্ট্যের ভিতরে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব সেটা হলো যে প্রকল্প পরিবীক্ষণ এটা কোন ধরনের বা কি বিষয়গুলো এখানে আছে। তার 1 নম্বর আছে ব্যবস্থাপকীয় কাজ। তাহলে প্রকল্প পরিবীক্ষণ হলো একটি ব্যবস্থাপকীয় কাজ, অর্থাৎ এখানে আমাদের চিন্তামূলক বিষয় থাকবে, অভিজ্ঞতা থাকবে, দক্ষতা থাকবে, এর পরিকল্পনা থাকবে, সংগঠন থাকবে, কার্য সম্পাদনের দিক নির্দেশনা থাকবে, নানান বিষয়। একটা ব্যবস্থাপকের কাজ সম্পাদন করতে গিয়ে যে বিষয়গুলো আমাদের এর সঙ্গে জড়িত থাকবে, ব্যবস্থাপকীয় কাজের সঙ্গে যে বিষয়গুলো জড়িত, ঠিক প্রকল্প পরিবীক্ষণের ভিতরে ওই বিষয়গুলোই জড়িত থাকে। নাম্বার 2, গতিশীল প্রক্রিয়া, ডাইনামিক প্রসেস। অর্থাৎ প্রজেক্ট মনিটরিং এটা কখনো একবার করে এটাকে ছেড়ে দেওয়া যাবে না, এটাকে বারবার একের পর এক এটাকে মনিটরিং করতে হয়। এমনকি হতে পারে ডেইলি মনিটরিং করার প্রয়োজন হতে পারে, অথবা উইকলি হতে পারে, মান্থলি হতে পারে। এটা প্রকল্পের নেচার অনুযায়ী, প্রকল্পের আমার রিস্কের যে বিষয়টা থাকে, ঝুঁকিপূর্ণের বিষয়টা, বা প্রকল্পের আমাদের ডেপথনেস, ঘনত্ব ইত্যাদি বিষয় বিবেচনা করে এই প্রকল্পকে পরিবীক্ষণ করা হয় এবং এটা সবসময় করতে হয়। এই জন্য বলা হয় প্রকল্প পরিবীক্ষণ একটি গতিশীল প্রক্রিয়া। নাম্বার 3, তথ্য সংগ্রহের কৌশল। প্রকল্প পরিবীক্ষণের সময় যে সকল তথ্যগুলো প্রয়োজন, এই তথ্যগুলো অবশ্যই সঠিকভাবে, অনেকটা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সংগ্রহ করা হয়। অনেক তথ্য আছে যে তথ্যগুলো সঠিকভাবে যদি প্রত্যক্ষভাবে কালেকশন করা হয় সেখানে সঠিক তথ্য অনেকেই দিবে না, সেখানে কৌশল খাটিয়ে পরোক্ষভাবে তথ্যগুলো সংগ্রহ করতে হবে। নাম্বার 4, সীমাবদ্ধতা চিহ্নিতকরণ, আইডেন্টিফিকেশন অফ লিমিটেশন। অর্থাৎ প্রকল্প পরিবীক্ষণের মাধ্যমে প্রকল্প চলাকালীন যে সকল সমস্যা বা অসুবিধা বা সীমাবদ্ধতা থাকবে সেইগুলাকে অবশ্যই সুস্পষ্টভাবে অবশ্যই চিহ্নিত করতে হবে। নাম্বার 5, বৈজ্ঞানিক পদ্ধতি, সাইন্টিফিক মেথড। প্রকল্প পরিবীক্ষণ এটা কোনো ছেলে খেলা না, এটা কোনো গতানুগতিক না, এটা আবার যা খুশি সেভাবেই এটা বাস্তবায়ন করা এটা উচিত না। এই কারণে আসলে প্রকল্প পরিবীক্ষণ এটা বৈজ্ঞানিক পদ্ধতি। এখানে পূর্ব নির্ধারিত পরিকল্পনা থাকবে, পর্যবেক্ষণ থাকবে, পরীক্ষা নিরীক্ষা থাকবে। এর মাধ্যমে একটা সাইন্টিফিক ওয়েতে এই প্রকল্প পরিবীক্ষণের কাজ থেকে এটা অবশ্যই আগিয়ে নিতে হবে। নাম্বার 6, সচেতনতা জাগ্রত করা। প্রকল্প পরিবীক্ষণের মাধ্যমে এখানে প্রকল্পের সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষ, বিভিন্ন বিভাগ বা বিভিন্ন গোষ্ঠী যারা আছেন প্রত্যেককেই এখানে অবশ্যই সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সেটাকে জাগ্রত করতে হবে। নাম্বার 7, প্রকল্পের সঠিক বাস্তবায়ন। অর্থাৎ প্রকল্প পরিবীক্ষণের মাধ্যমে প্রকল্পের সঠিক বাস্তবায়ন এটা অনিশ্চিত হয়। নাম্বার 8, প্রকল্পের সঠিক গতিপথ নির্ধারণ। প্রকল্প পরিবীক্ষণের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এর মাধ্যমে প্রকল্পের সঠিক গতিপথ নির্ধারণ করা হয়। কারণ কোনো স্থানে, কোনো কাজে বা কোনো ক্ষেত্রে যদি প্রকল্পের স্লো গতি লক্ষ্য করা যায় বা প্রকল্প থেমে যায় কাজগুলো,
সেখানে আবার যাতে সেটা গতি পায় আর তারা মুভ করতে পারে, আগিয়ে নিতে পারে, সেই দিক নির্দেশনা এর মাধ্যমে অবশ্যই দেওয়া হয়। আমরা প্রকল্পের ইয়েগুলো অর্থাৎ আমরা বৈশিষ্ট্যগুলো এখানে পড়লাম। এরপরে আসা যাক আমাদের পরবর্তী যে টপিকটা, সেটা হলো প্রকল্প প্রকল্প প্রক্রিয়া। এখানে আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হলো প্রকল্পের প্রক্রিয়া, অর্থাৎ প্রসেস অফ প্রজেক্ট মনিটরিং। অর্থাৎ প্রজেক্ট মনিটরিং এর ক্ষেত্রে আমরা কি বিষয়গুলো, কি পদক্ষেপগুলো বা কি ধাপগুলো এখানে আমরা অনুসরণ করি বা করা উচিত। 1 নম্বর, প্রকৃত কার্য পর্যবেক্ষণ, টু অবজার্ভ অ্যাকচুয়াল ওয়ার্ক। অর্থাৎ প্রকল্প পরিবীক্ষণের প্রথম যে কাজ, প্রথম যে ধাপ, সেইটা প্রকল্প মনিটর যিনি করবেন, যিনি মনিটর করবেন তিনি অবশ্যই প্রকল্পে যাবেন, ফিজিক্যালি সেখানে দেখবেন বর্তমান কাজ ঠিকমতো হচ্ছে কিনা, এবং সেটাকে আমাদের পরিকল্পনার সাথে বর্তমান কাজ হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করবেন। এবং এর জন্য ওনার যে তার অভিজ্ঞতা, তারপরে তার যে আন্তরিকতা, তার যে জ্ঞান, উনি এইগুলা পর্যাপ্ত পরিমাণে এখানে প্রয়োগ করবেন। এছাড়াও এই পর্যবেক্ষণ করার জন্য, এখানে মূল্যায়ন করার জন্য উনি এখানে কম্পিউটারাইজ সফটওয়্যার ইউজ করতে পারেন, অথবা সেখানে উনি চিত্র মানে অর্থাৎ আমি বলতে কি যে এটা একটা ছবি তুলতে পারেন, এবং যারা কাজ করেন তাদের সঙ্গে বিভিন্নভাবে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারেন। নাম্বার 2 আছে সম্ভাব্য সংকটপূর্ণ অবস্থা সম্পর্কে পূর্বানুমান। এই পর্যায়ে এসে, দ্বিতীয় পর্যায়ে এসে উনি চিন্তা করবেন যে ভবিষ্যতে কোনো সংকটপূর্ণ অবস্থা, খারাপ অবস্থা, নেগেটিভ সিচুয়েশন এটা সৃষ্টি হতে পারে কি না, এই ব্যাপারে উনি আগে থেকেই ফরকাস্ট করবেন বা পূর্বানুমান করবেন। এক্ষেত্রে তাকে কিন্তু অবশ্যই তার অভিজ্ঞতা, তার আন্তরিকতা, তার বিবেক বুদ্ধি, পরিবেশ পরিস্থিতি ইত্যাদিকে অবশ্যই কাজে লাগাবে। নাম্বার 3, সমস্যার ক্ষেত্র সমূহ চিহ্নিতকরণ। 3 নম্বরে এসে যে সকল ক্ষেত্রগুলো সমস্যা হতে পারে সেই ক্ষেত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করবে। এখানে প্রয়োজনে আমাদের যে প্রকল্প পরিবীক্ষণের পদ্ধতিগুলো আছে সেখানে প্রয়োজনে উনি বিভিন্ন কালি দিয়ে এখানে মার্ক করে রাখবেন, লাল কালি, নীল কালি, সবুজ কালি, হলুদ কালি ইত্যাদি। অর্থাৎ সমস্যার মাত্রা অনুযায়ী উনি এগুলোকে বিভিন্ন রঙিন মানে কালি দিয়ে এগুলোকে চিহ্নিত করতে পারবেন বা করতে হবে। এখানে সর্বশেষ উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা, টু ফেস অ্যারাইজেন সিচুয়েশন। এখানে যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, নেগেটিভ পরিবেশ সৃষ্টি হয়, সেই পরিবেশ পরিস্থিতি উনি অবশ্যই এখানে মোকাবেলা করবেন। এবং এই মোকাবেলা করার জন্য তার নেতৃত্বের গুণ, তার দক্ষতার গুণ, তার বিবেক বুদ্ধি, অভিজ্ঞতা ইত্যাদিকে অবশ্যই কাজে লাগাবেন। মোটামুটি আমাদের এটাই ছিল প্রকল্প পরিবীক্ষণের প্রক্রিয়া। অর্থাৎ একজন প্রকল্প পরিবীক্ষক উনি এই 4টা ধাপের মাধ্যমে উনি প্রকল্প পরিবীক্ষণ করবেন। যার একটা হলো, আমি আবার বলছি, প্রকৃত কার্য পর্যবেক্ষণ। নাম্বার 2, সম্ভাব্য সংকটপূর্ণ অবস্থা সম্পর্কে পূর্বানুমান। নাম্বার 3, সমস্যার ক্ষেত্র সমূহ চিহ্নিতকরণ। এবং সর্বশেষ উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা। এটাই গেল আমাদের প্রকল্প পরিবীক্ষণের সম্পর্কে আমাদের সাথে মোটামুটি একটু আলোচনা করে তোমাদের ধারণা দিতে পারলাম। এর পরবর্তীতে আমাদের প্রকল্প পরিবীক্ষকের কর্তব্য দায়িত্ব, অর্থাৎ একজন প্রকল্প পরিবীক্ষক তার কর্তব্য কি এবং দায়িত্ব কি এ সম্পর্কে আমাদের একটুও ধারণা করে নিতে হবে, কারণ এগুলো আমাদের পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। প্রথমটা হলো কর্তৃত্ব প্রয়োগ। প্রকল্প পরিবীক্ষককে অবশ্যই তার কর্তৃত্ব প্রয়োগ করতে হবে, অর্থাৎ এই প্রকল্প পরিবীক্ষক হিসাবে উনি দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই দায়িত্ব পালনের জন্য তার উপরে যে ধরনের কর্তৃত্ব দেওয়া হয়েছে উনি এই কর্তৃত্ব প্রয়োগের ক্ষমতাপ্রাপ্ত হবেন। নাম্বার 2, প্রকল্পের কাজ পর্যালোচনা। প্রকল্পের কাজ পর্যালোচনা, রিভিউ অফ প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্টে যাবেন ফিজিক্যালি, ওখানে গিয়ে উনি সেটাকে ব্যাপকভাবে রিভিউ করবেন, দেখবেন, দেখাশোনা করবেন, তত্ত্বাবধান করবেন, তথ্য নেবেন।
এই যাবতীয় কাজের পর্যালোচনা করার দায়িত্ব এবং কর্তব্য একজন প্রকল্প পরিবীক্ষকের উপর ন্যস্ত থাকে। নাম্বার 3, সতর্ক দৃষ্টি রাখা, অ্যাটেন্টিভ গ্লেন্স, অর্থাৎ তিনি প্রকল্পের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসপত্রের উপর অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন এবং এটা তার একটা দায়িত্ব। কারণ কখন যেটাকে উনি সতর্ক দৃষ্টি রাখবেন না, কম গুরুত্ব দিবেন, হয়তো সেটার জন্যই প্রকল্পটা ব্যর্থ হতে পারে বা ডিলে হতে পারে। সর্বশেষ নাম্বার 4, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা। যদি কোনো রকমের প্রতিকূল পরিস্থিতি উদ্ভব হয়, তাহলে ওনাকে ওনার কর্তৃত্বের ভিতরে, ওনার দায়িত্বের ভিতরে যতটুকু সমাধান করার কথা বলা আছে, উনি অবশ্যই সেই পরিমাণ প্রতিকূল অবস্থা উনি মোকাবেলা করবেন। তবে উনি যদি নিজে করতে না পারেন, তাহলে ওই ক্ষেত্রে বিষয়টাকে অবশ্যই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং তাদেরকে এই মোকাবেলা করার কাজে সাহায্য সহযোগিতা করবেন। আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হলো প্রকল্প পরিবীক্ষণের পদ্ধতি সমূহ। প্রকল্প পরিবীক্ষণের পদ্ধতি সমূহ, অর্থাৎ একটা প্রকল্প পরিবীক্ষণ করা হবে কিভাবে, কি ধরনের এখানে আমাদের প্রকল্প পরিবীক্ষণ করা হয়। এখন এখানে আমাদের যেটা আছে নাম্বার 5, প্রকল্পের হাল প্রতিবেদন। হাল প্রতিবেদন মানে একেবারে বর্তমান, কারেন্ট প্রতিবেদন, অর্থাৎ প্রকল্পের কারেন্ট প্রতিবেদন। উনি প্রকল্পে যাবেন, একজন প্রকল্প পরিবীক্ষণ প্রকল্পে যাবেন, উনি বর্তমান যে কাজ হচ্ছে এই এই বিষয়টা উনি প্রতিবেদন আকারে এটা প্রণয়ন করবেন এবং সেটা ঊর্ধ্বতন নিকট জমা দেবেন। আমি আবার বলছি, প্রকল্পের হাল প্রতিবেদন, এইটার মূল কনসেপ্টটা হলো একজন প্রকল্প পরিবীক্ষক উনি প্রকল্প স্থানে যাবেন, সেটা সরজমিনে দেখবেন এবং প্রত্যেকটা মুহূর্তের বর্তমান অবস্থা কি এই সম্পর্কে উনি প্রতিবেদন প্রণয়ন করবেন এবং সেটা প্রয়োজন নিজেও দেখবেন এবং পরবর্তীতে ঊর্ধ্বতন নিকট সেটা জমা দেবেন। নাম্বার 2, প্রকল্পের অনুসূচি তালিকা। আরেকটা বিষয় হলো প্রকল্পের অনুসূচি তালিকা, অর্থাৎ অনুসূচিতে আমরা জানি শিডিউল, যে কোন কাজ কখন শেষ হবে, কখন শুরু হবে, কত সময় শেষ হবে, এই বিষয়টা নিয়ে যে তালিকা করা হয় তাকে বলা হয় অনুসূচি বা শিডিউলিং। এখন এই প্রকল্প পরিবীক্ষণের আরো পদ্ধতি হলো এই শিডিউলিংকে, অনুসূচিকে উনি করবে স্ট্যান্ডার্ড ধরবেন, ধরার পরে এই অনুসূচির অনুযায়ী বা শিডিউল অনুযায়ী কার্যাবলী হচ্ছে কি হচ্ছে না এই বিষয়গুলো উনি দেখবেন এবং পরিবীক্ষণ করবেন। নাম্বার 5, প্রকল্পের আর্থিক হাল প্রতিবেদন, অর্থাৎ প্রকল্পের জন্য যে আর্থিক প্রতিবেদন দেওয়া হয়েছে পরিকল্পনার ভিতরে, অর্থাৎ কত টাকা লাগবে, কোথা থেকে আসবে, কোথায় কোথায় খরচ হবে, কোন স্তরে কত পার্সেন্ট খরচ হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা প্রকল্প পরিকল্পনার ভিতরে ব্যাপক বা বিস্তারিত উল্লেখ করা হয়। এখন এই প্রতিবেদন অনুযায়ী আপনি দেখবেন যে আসলে এই প্রকল্পর যে খরচগুলো হয়েছে, আর্থিক খরচ, এই বিষয়টা ঠিক মতো হচ্ছে কি না, এবং এটা না হলে তার সেটা প্রতিবেদন না করে অবশ্যই ঊর্ধ্বতন নিকট জমা দিবেন। নাম্বার 5, ভৌত অগ্রগতির আলোকচিত্র অর্থাৎ ফটোগ্রাফ। এখানে আমাদের আর্ট পদ্ধতি হলো যে প্রকল্পের আলোকচিত্র সংগ্রহ করে সেটা স্থির চিত্র হোক অথবা ভিডিও চিত্র হোক, এইটা উনি সংগ্রহ করে উনি দেখবেন যে প্রকল্পের অগ্রগতি কেমন হচ্ছে বা না হচ্ছে। এই আলোকচিত্র কিন্তু একটা বাস্তবিক ভিত্তিক একটা প্রকল্প পরিবীক্ষণের পদ্ধতি, কারণ এখানে কোনো লুকোচুরি করার কিছু থাকে না, বাস্তব ছবি সবসময় কথা বলে। সর্বশেষ নাম্বার 9, প্রকল্প পরিদর্শন। এটা হলো সর্বশেষ আমাদের প্রকল্প পরিবীক্ষণের পদ্ধতি। এটা হলো প্রকল্প পরিদর্শন করতে হবে। এখন কথা হলো যে এই পরিদর্শন করতে হবে এটা রেগুলার বেসিসে, এরকম না 6 মাসে একবার গেলাম, 1 বছরে একবার গেলাম বা এরকম না, এটা রেগুলার রুটিন মাফিক, হয় প্রতিদিন করতে হবে অথবা প্রতি সপ্তাহে করতে হবে। এটা প্রকল্পের প্রকৃতি অনুযায়ী এটা আগে থেকে এই রুটিন হিসাবে উনি কাজটা করতে পারবেন। এটাই হলো আমাদের প্রকল্প পরিবীক্ষণের পদ্ধতি। এর পরবর্তীতে আছে প্রকল্প পরিবীক্ষণের আমাদের আরেকটা টপিক, সেটা হলো
প্রকল্প পরিবীক্ষণের প্রকারভেদ, টাইপস অফ প্রজেক্ট মনিটরিং। বিশেষজ্ঞের আমাদের প্রকল্প পরিবীক্ষণের যে প্রকারভেদ, এটাকে আমরা সাধারণত তিনটি দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে আলাপ করব। দোলন পানি দাও খাওয়ার। দেখো আমি বিষয়টা বলছি যে তিনটা দৃষ্টিকোণ থেকে আমরা প্রকল্পকে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। নাম্বার 1 আছে বিশেষজ্ঞের দৃষ্টিকোণ, ভিউ পয়েন্ট অফ এক্সপার্ট। এক্সপার্টরা প্রকল্পকে সাধারণত এক্সপার্টের দৃষ্টিকোণ থেকে প্রকল্পকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অভ্যন্তরীণ, একটা হলো বাহ্যিক। অভ্যন্তরীণ পরিবীক্ষণ কি? অভ্যন্তরীণ পরিবীক্ষণ এটি হলো যে প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ, বিভিন্ন অধিদপ্তর বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এরা নিজেরা এই প্রকল্পের অর্থাৎ যারা প্রকল্পের সঙ্গে জড়িত তারা সরাসরি এখানে প্রকল্পকে পর্যবেক্ষণ করতে পারেন। এবার বাহ্যিক পরিবীক্ষণ। বাহ্যিক পরিবীক্ষণ হলো যে প্রকল্পের সাথে জড়িত নয় এমন কোন পক্ষ যখন প্রকল্পকে পরিবীক্ষণ করেন তখন তাকে বলা হবে প্রকল্পের বাহ্যিক পরিবীক্ষণ। যেমন প্রকল্পের যারা অর্থায়ন করেন বা কোনো টেকনোলজি সাপ্লাই দেন অথবা অন্য কোনো থার্ড পার্টি, সেটা হতে পারে বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, তারা যখন প্রকল্পকে পরিবীক্ষণ করবেন তখন তাকে বলা হবে প্রকল্পের বাহ্যিক পরিবীক্ষণ। এবার মেয়াদের দৃষ্টিকোণ থেকে, প্রকল্পকে সাধারণত প্রকল্প পরিবীক্ষণের মেয়াদের ভিত্তিতে প্রকল্পকে আবার দুই ভাগ করা যায়, একটা স্বল্পমেয়াদী পরিবীক্ষণ আর দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী পরিবীক্ষণ হলো যে পরিবীক্ষণগুলো 1 বছর বা তার কম সময়ে করা হয়। যেমন হতে পারে প্রতি সপ্তাহে যদি করা হয়, অথবা প্রতি 6 মাস অন্তর অন্তর করা হয়, প্রতি 9 মাস অন্তর অন্তর করা হয়, বা প্রতি 1 বছর অন্তর অন্তর করা হয়। এগুলো আমাদের স্বল্পমেয়াদী পরিবীক্ষণ। নাম্বার কত? দীর্ঘমেয়াদী পরিবীক্ষণ। 1 বছরের অধিক সময়ের জন্য যে পরিবীক্ষণ করা হবে তাকে বলা হবে দীর্ঘমেয়াদী পরিবীক্ষণ। যেমন 2 বছর পর পর, 5 বছর পর পর, 3 বছর পর পর যে পরিবীক্ষণ গুলো করা হবে তাকে বলা হবে দীর্ঘমেয়াদী পরিবীক্ষণ। এরপর আছে নাম্বার 3-এ আনুষ্ঠানিকতা দৃষ্টিকোণ। আনুষ্ঠানিকতা দৃষ্টিকোণ থেকে পরিবীক্ষণ দুই ধরনের, একটা হলো আনুষ্ঠানিক পরিবীক্ষণ আর অনানুষ্ঠানিক পরিবীক্ষণ। অর্থাৎ প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন মেনে যে পরিবীক্ষণটা করা হবে তাকে বলে আনুষ্ঠানিক পরিবীক্ষণ। অনানুষ্ঠানিক পরিবীক্ষণ হলে যে পরিবীক্ষণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন খুব বেশি মানা হয় না, তাকে বলা হবে অনানুষ্ঠানিক পরিবীক্ষণ। এই পরিবীক্ষণের প্রকারভেদ এটা কিন্তু পরীক্ষার আগে এসেছিল। আচ্ছা, এবারে পরিবীক্ষণ ও নিয়ন্ত্রণের সম্পর্ক। পরিবীক্ষণ ও নিয়ন্ত্রণের সম্পর্ক এটা এই কারণেই আমাদের টপিক আমাদের পড়াতে হচ্ছে, অনেকে পরিবীক্ষণ এবং নিয়ন্ত্রণ একই বিষয় মনে করে। তোমাদেরকে আমি একটু বিষয় বলি, আসলে কোনো এই বিষয়টা কোনো অবস্থাতে, এই দুটি বিষয় কোনো অবস্থাতেই এক নয়। কারণ পরিবীক্ষণ, দেখো পরিবীক্ষণ হলো যে প্রকল্প চলাকালীন সময়ে আদর্শ মান অনুযায়ী হচ্ছে কিনা সেইগুলা পর্যালোচনা করা, বিচ্যুতি নির্ধারণ করা এবং বিচ্যুতি পরিলক্ষিত হলে তার সংশোধনের সুপারিশ ঊর্ধ্বতনের নিকট উপস্থাপন করা। আবার বলছি, প্রকল্প পরিবীক্ষণের সংজ্ঞা যেটা আমরা জানি সেটা হলো আদর্শ মানের সাথে প্রকল্প চলছে কিনা বা আদর্শ বাজেটের সাথে সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, বিচ্যুতি নির্ধারণ করা এবং বিচ্যুতি পরিলক্ষিত হলে তার সংশোধনের জন্য ঊর্ধ্বতনের নিকট উপস্থাপন করা। এইখানেই আমাদের মূল বিষয়টা, যে প্রকল্প পরিবীক্ষণের ক্ষেত্রে কখনো পরিবীক্ষক উনি সংশোধনের ব্যবস্থা নেন না। উনি সংশোধনের ব্যবস্থা কি করা যেতে পারে ওই একটা সুপারিশ নিয়ে সুপারিশমালা ঊর্ধ্বতনের নিকট উপস্থাপন করেন। কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা সংশোধন ব্যবস্থা গ্রহণ করতেও পারে,
আবার গ্রহণ নাও করতে পারে। অন্যদিকে দেখো যে তোমার ইয়ের বিষয়টা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু যিনি নিয়ন্ত্রক উনি আদর্শ মানের সাথে বর্তমানের কাছে তুলনা করেন, বিচ্যুতি নির্ধারণ করেন এবং যদি বিচ্যুতি হয় তাহলে নিজেই সংশোধনের ব্যবস্থা গ্রহণ করেন। তাহলে পরিবীক্ষণ আর নিয়ন্ত্রণের পার্থক্যটা ওই জায়গাটাতেই, অর্থাৎ পরিবীক্ষণের ক্ষেত্রে পরিবীক্ষক উনি করেন কি নিজে কোনো সংশোধনের ব্যবস্থা গ্রহণ করেন না, উনি করেন কি সংশোধনের জন্য এই সুপারিশমালা উনি ঊর্ধ্বতন নিকট প্রদান করেন। আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে নিয়ন্ত্রক উনি নিজেই করবেন কি উনি সংশোধনের ব্যবস্থা গ্রহণ করেন। এটাই হলো আমাদের মূল সম্পর্ক। আমরা আরেকটা বিষয় বলি, সেটা হলো এটা হলো যে আসলে আবার দুটো এমন ভাবে রিলেটেড, যেটা হলো যে ধরো যে একটার সাথে আরেকটা অচল, এই অচলের যে বিষয়টা সেটা কিন্তু একটা খুবই অত্যন্ত জরুরি। যেমন আমি যদি তোমাকে বলি যে আমি ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা তুমি যখন দেখবে তোমার কাছে পৌঁছাবে, এর ভিতরে কতগুলো বিষয় আছে, এটা রেকর্ডিং করা, এটা ওয়েবসাইটে দেওয়া, সেখান থেকে ডাউনলোড করা, এরপরে ইলেকট্রিসিটি থাকা, তোমার কম্পিউটার বা তোমার স্মার্টফোন রান করা, তার চার্জ থাকা, কতগুলো বিষয়। এখানে যে একটা বিষয় যদি ঘাটতি হয় কোনো অবস্থাতে আমি যাই বলে না কেন তোমার কাছে এটা পৌঁছাবে না। তাহলে এই যে যেমন রিলেশন তোমার সাথে আমার এই কথোপকথনের বা ক্লাস করার কতগুলো বিষয়ের একটার সঙ্গে আলাদা ইন্টার রিলেটেড, ঠিক তদ্রুপ ভাবে পরিবীক্ষণের সাথে নিয়ন্ত্রণের সম্পর্ক ওই ধরনের আলাদা, একটা ছাড়া আরটা এখানে অচল। এর পরবর্তীতে আমাদের আরেকটা বিষয়, কারণ আমরা জানি এই চ্যাপ্টারটা তিনটা ভাগে ভাগ, একটা হলো প্রকল্প পরিবীক্ষণ, আর হলো প্রকল্প মূল্যায়ন, আর হলো প্রকল্প বাস্তবায়ন। মনে রাখবা এই চ্যাপ্টার ভিতরে কিন্তু তিনটা বিষয় জড়িত থাকে, প্রকল্প পরিবীক্ষণ, প্রকল্প মূল্যায়ন এবং প্রকল্প বাস্তবায়ন। এখন আমরা প্রকল্প পরিবীক্ষণের এই বিষয়গুলো আমরা শেষ করেছি। এখন যে আমরা পড়াবো সেটা হলো প্রকল্প মূল্যায়ন সম্পর্কে কিছু কথা তোমাদের কথা বলাবো। এখানে আমরা কয়েকটা বিষয় পড়াবো, সেটা হলো প্রকল্প মূল্যায়নের ধারণা। দেখো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ নিঃসন্দেহে, একটি প্রকল্পের পূর্ব নির্ধারিত উদ্দেশ্যের সাথে অর্জিত ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ, প্রকল্পের সফলতা ও বিফলতার মাত্রা পরিমাপ, প্রকল্পের সমস্যা সমূহ চিহ্নিতকরণ এবং সমস্যা সমাধানের উপায় নির্ধারণকে প্রকল্প মূল্যায়ন করে। আমি সেটা আবার বলছি, প্রকল্পের পূর্ব নির্ধারিত উদ্দেশ্যের সাথে অর্জিত ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ, প্রকল্পের সফলতার বিফলতার মাত্রা পরিমাপ করণ এবং সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যার সমাধানের উপায় নির্ধারণকে বলা হবে প্রকল্প মূল্যায়ন। এখানে কয়েকটা বিষয় জড়িত, যেখানে এটা ফলাফল উদ্দেশ্যের সাথে বর্তমান ফলকে তুলনা করতে হবে এবং সফলতা এবং বিফলতা এর মাত্রা কতটুকু সেটা নিরূপণ করতে হবে এবং সমস্যা যদি হয় এই সমস্যার চিহ্নিতকরণ এবং ওই সমস্যার সমাধানের নির্ধারকগুলো কি, উপায়গুলো কি, এগুলাকে নির্ধারণ করতে হবে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হবে প্রকল্প মূল্যায়ন। এখন দেখো প্রকল্প মূল্যায়নের উদ্দেশ্য সমূহ কি। প্রকল্প মূল্যায়ন উদ্দেশ্য আমরা এখানে 8টা পয়েন্ট আলাপ করেছি। সেটা হলো যে সমস্যাগুলো পূর্বেই চিহ্নিত করতে হবে। মানে প্রকল্প মূল্যায়নের উদ্দেশ্য হলো যে প্রকল্পের সমস্যাগুলো সংঘটিত হওয়ার পূর্বেই সম্ভাব্য সমস্যাগুলোকে চিহ্নিত করা। নাম্বার 2 কার্যফল মূল্যায়ন। প্রকল্প মূল্যায়ন উদ্দেশ্যের আরেকটা উদ্দেশ্য হলো কার্যফলকে মূল্যায়ন করা, যে কাজ হচ্ছে এগুলোকে আমাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে বা ইভ্যালুয়েট করতে হবে। নাম্বার 3 প্রকল্প কার্যফল উন্নত করা। যদি কোনো প্রকল্পের আমাদের পারফরমেন্স, যদি প্রকল্পের পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে এটা কিভাবে পারফরমেন্স গুলো ভালো করা যায় সেই বিষয়ে একটা মতামত দেওয়ার উদ্দেশ্যেও প্রকল্প মূল্যায়ন করা হয়। নাম্বার 4 ঝুঁকি নির্দিষ্টকরণ। এখানে ঝুঁকি চিহ্নিতকরণ, প্রকল্পের সাথে যে ঝুঁকিগুলো বিদ্যমান থাকে বর্তমান থাকে সেইগুলোকে অবশ্যই এখানে এসে চিহ্নিত করতে হবে এবং সেই উদ্দেশ্যেই প্রকল্প মূল্যায়ন করা হয়। এরপর আসা যায় ঝুঁকি হ্রাসের পদক্ষেপ গ্রহণ। এখানে শুধুমাত্র প্রকল্পের ঝুঁকি চিহ্নিত করলেই হবে না, এই চিহ্নিত ঝুঁকিগুলো কিভাবে হ্রাস করা যায় সেই বিষয়গুলো নিয়েও প্রকল্প মূল্যায়ন কাজ করে। এরপরে দেখো প্রকল্পের সম্পাদিত কাজের মান মূল্যায়ন।
প্রকল্পের মাধ্যমে যে সকল কাজগুলো সম্পাদন করা হচ্ছে, অর্থাৎ প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে সকল কার্যাবলী সম্পাদন করা হয়, এই সকল কার্যাবলীর মান কেমন, এটা কি আমাদের পূর্ব নির্ধারিত মান অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়গুলো এখানে মূল্যায়ন করা হয় প্রকল্প মূল্যায়নের মাধ্যমে। এরপর আসা যাক যে সফলতার মাত্রা পরিমাপ। এইখানে এসে প্রকল্প যখন চলে তখন এই প্রকল্পের সফলতা কেমন, অর্থাৎ পূর্ব নির্ধারিত মান অনুযায়ী আমরা কোন মাত্রায় কার্যাবলী সম্পাদন করেছি, কত শতকরা কত হার কাজ আমাদের করতে পেরেছি বা কত পার্সেন্ট বাকি আছে, এই বিষয়গুলোর মূল্যায়ন করার জন্য প্রকল্প মূল্যায়ন করা হয়। সর্বশেষ সুযোগ সুবিধা চিহ্নিতকরণ। প্রকল্প থেকে প্রকল্প কাজের সময় বা প্রকল্পের আশেপাশে যে পরিবেশ পরিস্থিতি আছে, এই সকল দিক বিবেচনায় তার প্রকল্পের সুযোগ সুবিধা কিরূপ সেটা চিহ্নিত করাও প্রকল্প মূল্যায়নের আরেকটি উদ্দেশ্য। পরবর্তী ধাপে চলে যায়, এখানে প্রকল্প মূল্যায়নের ধাপ। প্রকল্প মূল্যায়নের ধাপ অর্থাৎ আমরা কিভাবে প্রকল্প মূল্যায়ন করব। প্রকল্প মূল্যায়নের ধাপ। প্রকল্প মূল্যায়নের ধাপ প্রথম হলো পরিকল্পনা গ্রহণ, অর্থাৎ প্রকল্প মূল্যায়নকারী তার প্রকল্প মূল্যায়ন করার জন্য সর্বপ্রথম পরিকল্পনা গ্রহণ করবে। এখানে প্রকল্প মূল্যায়নকারী যেমন পরিকল্পনা গ্রহণ করেন, তার আগেও যিনি প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন, অর্থাৎ যারা প্রকল্প বাস্তবায়ন করার দায়িত্ব আছেন, এই কর্তৃপক্ষ প্রকল্প মূল্যায়নের পরিকল্পনা গ্রহণ করে। নাম্বার 2, মূল্যায়নকারী নির্বাচন। এই পর্যায়ে এসে কে মূল্যায়ন করবে সে বিষয়টাকে অবশ্যই এখানে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করতে হবে, কারণ যে কোনো ব্যক্তি এটা মূল্যায়ন করতে পারে না। যে কোনো প্রকল্প মূল্যায়ন করতে গেলে অভিজ্ঞতা, জ্ঞান, বিবেক, বুদ্ধি, শিক্ষাগত যোগ্যতা, পরিবেশ পরিস্থিতি অনুধাবনের ক্ষমতা ইত্যাদির প্রয়োজন হয়। এই কারণে এখানে মূল্যায়নকে নির্বাচন করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। নাম্বার 3, তথ্য সংগ্রহ। এই পর্যায়ে এসে এখানে প্রকল্প মূল্যায়নের জন্য তথ্যগুলো সঠিক তথ্য অবশ্যই সংগ্রহ করতে হয়। নাম্বার 4, অনুমান ও নির্দেশক নির্ধারণ, অর্থাৎ এখানে অ্যাজাম্পশন, ধারণা, এখানে অবশ্যই ধারণা এবং নির্দেশক নির্ধারণ করতে হবে। নাম্বার 5, তথ্যের প্রকৃতি নির্ধারণ। সকল তথ্য প্রকল্প মূল্যায়নের প্রয়োজন হবে না, যে তথ্যগুলো প্রকল্প মূল্যের জন্য প্রয়োজন প্রকৃতির আলোকে সেইগুলোকে আলাদা ভাগ করতে হবে এবং সেগুলোকে চিহ্নিত করতে হবে। নাম্বার 4, তথ্য সংগ্রহের পদ্ধতি নির্বাচন। কোন পদ্ধতিতে তথ্য নির্বাচন করা হবে, কোন পদ্ধতিতে তথ্য নির্বাচন করা হবে, এটা কি প্রাইমারি ডাটা নাকি সেকেন্ডারি ডাটা, এটা কি সাইন্টিফিক ওয়েতে নাকি মানে গতানুগতিক পদ্ধতিতে, এই বিষয়গুলো এখানে নির্ধারণ করা হয়। নাম্বার 7, তথ্য বিশ্লেষণের পরিকল্পনা গ্রহণ, অর্থাৎ যে তথ্যগুলো আমরা নেব এই তথ্য বিশ্লেষণ করা হবে কিভাবে, এই পরিকল্পনা এখানে নিতে হবে। নাম্বার 8, তথ্যের শ্রেণীবদ্ধকরণ। তথ্যগুলোকে সমজাতীয়তার ভিত্তিতে বিভিন্ন ভাগে এখানে অবশ্যই ভাগ করতে হবে। নাম্বার 9, মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুতকরণ। এখানে প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে এটা মূল্যায়ন প্রতিবেদন প্রণয়ন করতে হয়। সর্বশেষ ফলো আপ বা পর্যালোচনা বা ফিডব্যাক। তাহলে এইখানে প্রকল্প মূল্যায়ন করা হলো, এই প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আছে কিনা, কোনো বিচ্যুতি আছে কিনা, এই বিষয়গুলো এখানে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এইখানে আছে আমাদের আরেকটা বিষয়, প্রকল্পর প্রকারভেদ, অর্থাৎ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য। এখন দেখো পার্থক্য সব আলোচনা করা যাবে না, কারণ আমাদের সময় খুব বেশি নেই, আমাকে আরো বেশ টপিক যাবে। আমি এখানে জাস্ট একটা বিষয় বলে নেই, প্রকল্প পরিবীক্ষণের যে সংজ্ঞা আমরা দিয়েছি, পূর্ব নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প কার্যাবলীর অগ্রগতি পর্যালোচনাকে প্রকল্প পরিবীক্ষণ বলে। আর মূল্যায়নটা হলো প্রকল্প অগ্রগতির উদ্দেশ্যে কেন্দ্রীভূত সমন্বিত ফলাফল এবং তার প্রভাব, সমস্যাবলী বিশ্লেষণ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের সাথে প্রকল্প মূল্যায়ন সম্পর্কিত। এই বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে পরে করে নেবে, মানে এটা অনেক সময় 4 মার্কের কোশ্চেন হিসাবে আসে। আমি আমার পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এখন দেখো প্রকল্প সমাপ্তকরণ, অর্থাৎ প্রকল্প টার্মিনেশন অফ প্রজেক্ট। প্রকল্প সমাপ্তিকরণ কি, আমি আগেই বলছি আমাদের 3টা পার্ট, প্রকল্প পরিবীক্ষণ,
প্রকল্প মূল্যায়ন এবং প্রকল্প সমাপ্তকরণ। সমাপ্তকরণ কাকে বলে? দেখো, যখন প্রকল্প ব্যবস্থাপক আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তার নিকট প্রকল্প হস্তান্তর করেন তখন তাকে প্রকল্পের সমাপ্তি বলে। অর্থাৎ সকল কাজ সম্পাদন হওয়ার পর যখন প্রকল্প ব্যবস্থাপক আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তা অর্থাৎ যে কর্তৃপক্ষ প্রকল্প গ্রহণ করেছিল ওই কর্তৃপক্ষের নিকট প্রকল্প হস্তান্তর করবে তখন তাকে বলা হবে প্রকল্প সমাপ্তিকরণ। পরবর্তী বিষয় হচ্ছে পরিবীক্ষণ ও নিয়ন্ত্রণের পরিবীক্ষণ নিয়ন্ত্রণ সম্পর্ক। এটা আমরা এখন আলাপ আর করবো না, একেবারেই সময় নেই, আমার আরো কিছু কথা বলতে হবে, এগুলা তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা। এই জন্য আমি আমার দুঃখ প্রকাশ করছি, সময়ের অভাবে আমি এটা তোমার সাথে তুলে ধরতে পারলাম না। আচ্ছা, এরপরে দেখো আমাদের যে বিষয়টা সেটা হলো যে প্রকল্প সমাপ্তির বিষয়টা আর কি। আসলে এই যে টপিকটা এখানে একটু স্লাইডে ভুল দেখাচ্ছে, এই টপিকটা হবে হলো যে প্রকল্প বিলুপ্তির পদ্ধতিগুলো, কি কিভাবে প্রকল্প এটা বিলুপ্তি ঘটানো যায় আর কি, মানে প্রকল্প সমাধান করা যায়, শেষ করা যায় এটা বিলুপ্তির দ্বারা। এখানে প্রকল্প যেটা হবে যে প্রকল্পের বিলুপ্তির দ্বারা এখানে প্রকল্প শেষ করা যায়, সংযোজনের মাধ্যমে করা যাবে, অঙ্গীভূতকরণের দ্বারাও করা যাবে, আর ঘাটতির দ্বারা করা যায়, আর বিলম্বের দ্বারাও এখানে প্রকল্পের সমাপ্ত করা যায়। এখন আমরা এখানে আর ইয়ে করবো না, আমরা নতুন একটা বিষয় তোমাদের আমি তুলে ধরতে চাচ্ছি, সেটা হলো সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো যে পরীক্ষায় যেগুলো আসে, বিশেষ করে 1 মার্কের যে কোশ্চেন গুলো হয়, 1টা মার্কের কোশ্চেন এটা সব সময় আসে পরীক্ষায়, এই বিষয়গুলো তোমরা একটু তুলে ধরো। পরীক্ষায় যেগুলো আসে তাহলে 1 মার্কের কোশ্চেন হিসাবে সব সময় আসে, এই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনো এবং সেগুলোকে তোমরা বই থেকে পড়ে নেবা। দেখো আমাদের এখানে প্রথমে যেটা আমি দেখাচ্ছি অধ্যায়, প্রথম অধ্যায় অর্থাৎ এখানে 1 নম্বর অধ্যায়ে একটু বিষয়টা খেয়াল করো। 1 নম্বর অধ্যায়ে 1 নম্বর অধ্যায়ে প্রকল্প কি, প্রজেক্ট শব্দ ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে, তার প্রজেক্ট টার্ম শব্দের অর্থ কি, এইভাবে এখানে অনেকগুলো দেখো এগুলো তোমরা যখন তোমরা দেখবে তখন এই বিষয়টাকে তোমরা এখানে স্থির করে নিয়ে তোমরা তারপরে দেখবে এবং এগুলা বই থেকে পড়ে নেবে। এরপরে দেখো এখানে আছে, এখানে 21 থেকে আমি দেখাচ্ছি, 21 থেকে 42 পর্যন্ত লেখা দেওয়া আছে, এগুলো তোমরা বই থেকে পড়ে নেবে। সেকেন্ড চ্যাপ্টারে দেখো, সেকেন্ড চ্যাপ্টারে যেটা হয়েছে অর্থাৎ আমাদের প্রকল্প প্রণয়ন মূল্যায়ন, এখানে আমাদের এই বিষয়গুলো তোমরা অবশ্যই শিখে নিবা, কারণ এগুলা ছোট প্রশ্ন আকারে আসে এবং এগুলা বড় প্রশ্নের ভিতরে আসে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, বিষয়গুলো তোমরা একটু খেয়াল করে পড়ে নিবে। বাজার ও বাজার চাহিদা বিশ্লেষণ, এখানে দেখো আছে এগুলা, এখানে 14টাই পৃষ্ঠায়। আর চতুর্থ অধ্যায়ে আছে প্রকল্প ঝুঁকি বিশ্লেষণ, প্রত্যেকটা বিষয় আমরা কম হলেও পড়ে আসি, তারপরেও তোমরা এগুলো দেখে নেবা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ নম্বর অধ্যায়ে 6 নম্বর অধ্যায় এগুলো। সাত নম্বর অধ্যায় কম আছে আর কি। এখানে আমার ক্লাস শেষ, আমাদের হয়তো আধা মিনিট বা 1 মিনিট সময় পাবো, আমি কথা বলতে থাকি। সেটা হলো তোমাদের সাথে আমি 12টা ক্লাস নিলাম, তোমাদেরকে যদি আমি ফিজিক্যাল তোমাদের উপস্থিতি পাই নাই, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বিকল্প পদ্ধতি হিসাবে অনলাইন কার্যক্রমের অংশ হিসাবে তোমাদের সামনে আমি অনেক তথ্য তুলে ধরেছি।
সেখানে অনেক সময় ভুল হতে পারে, কারণ এটা যদি লাইভ ক্লাসের মতো রেকর্ডিং ক্লাস, এখানে আমাদের সেকেন্ড টাইম বলার কোনো সুযোগ নাই এবং আমাদের অভিজ্ঞতাও ছিল না। তারপরেও আমরা যতটুকু চেষ্টা করেছি, আল্লাহ যেন আমাদের এই চেষ্টার সুফল দান করেন, এটা আল্লাহর কাছে আমাদের চাওয়া। আর বিষয় তোমাদেরকে বলি, এই কোর্সটা কমপ্লিট করতে গেলে যে সমস্ত বইগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় রিকমান্ড করেছে, এই বইগুলো দেখো আমি তোমাদের সামনে আবার তুলে ধরছি, প্রতি ক্লাসের পরে আমি তুলে ধরেছি। সেখানে প্রথম 5টা বই ইংরেজি ভার্সনের বই, আর সর্বশেষ যে বইটা আমি লিখে দিয়েছি, এই বইটা হলো আমার লেখা বই। আমি মোহাম্মদ আতাউর রহমান, অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা সিটি কলেজ, আমি লিখেছি এবং আমার সাথে আমার আরো দুজন সহকর্মী মোহাম্মদ গোলাম মওলা এবং মোহাম্মদ কামরুজ্জামান সাহেব আমাকে ব্যাপারগুলো নিয়ে হেল্প করেছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনায়। আশা করি তোমরা যদি